কোথায় কোথায় পাই আমরা? সবচেয়ে কমনলি পাই হচ্ছে কোস্টাল কার্টিলেজ, রিবসে, আর্টিকুলার কার্টিলেজ অফ দ্য জয়েন্টস, থাইরয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ, অ্যারাইটিনয়েড কার্টিলেজ, এছাড়া হচ্ছে ট্রাকিও ব্রঙ্কাল কার্টিলেজ এবং পার্টস অফ নেজাল সেপ্টাম এন্ড ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজ। সহজ কথা, আমাদের বডির ম্যাক্সিমাম মিডলাইন স্ট্রাকচারের দিকে বা এই মিড বরাবর বা মিডের সাইডের অংশগুলোতে আমরা হচ্ছে হায়ালিন কার্টিলেজ পাই। ছবি আছে আমরা দেখাবো। ইলাস্টিক কার্টিলেজ, এটা দেখতে ইয়েলো, যেখানে হায়ালিন ছিল ব্লুইশ হোয়াইট। ইলাস্টিক কার্টিলেজ দেখতে ইয়েলো, নাম যেহেতু ইলাস্টিক, মোর ফ্লেক্সিবল, ট্রান্সলুসেন্সিটা অপেক, এটা পেরিকন্ডিয়াম দিয়ে কভারিং থাকে। হায়ালিন কার্টিলেজ যেখানে প্রায়ই হচ্ছে ক্যালসিফিকেশন হয়, ইলাস্টিক কার্টিলেজ সাধারণত ক্যালসিফিকেশন হয় না। কোথায় কোথায় পাই? অরিকল অফ দ্য এক্সটার্নাল ইয়ার, ওয়াল অফ দ্য এক্সটার্নাল অডিটরি ক্যানেল, অডিটরি টিউব বা ইউস্টেশিয়ান টিউব, এপিগ্লটিস, কিউনিফর্ম অ্যান্ড কর্নিকুলেট কার্টিলেজ। শর্ট ফর্ম মনে রাখতে পারবো আমরা 3E2C, তিনটা ই দিয়ে মনে রাখবো আমরা। কি কি? এক্সটার্নাল ইয়ার, অডিটরি টিউব, আর হচ্ছে এপিগ্লটিস। সি হচ্ছে কিউনিফর্ম আর হচ্ছে কর্নিকুলেট কার্টিলেজ। 3E2C মনে থাকবে? ইলাস্টিক কার্টিলেজ হচ্ছে 3E2C। এছাড়া আরেক ধরনের কার্টিলেজ, সেটা হচ্ছে ফাইব্রো কার্টিলেজ। ফাইব্রো কার্টিলেজ দেখতে ডেন্স হোয়াইট এবং এর কোনো কভারিং থাকে না এবং এদের কখনো ক্যালসিফিকেশনও হয় না। কোথায় কোথায় পাওয়া যায়? ইন্টারভার্টিব্রাল ডিস্ক, দুইটা ভার্টিব্রাল বডির মাঝখানে যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক আছে, এটা হচ্ছে আমাদের ফাইব্রো কার্টিলেজ। সিমফাইসিস পিউবিস, এছাড়া আর্টিকুলার ডিস্ক অফ টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, স্টার্নোক্লেভিকুলার জয়েন্ট এবং ইনফেরিয়র রেডিও আলনার জয়েন্ট। আর্টিকুলার ডিস্ক অফ টিএমজে, এটাকে আলাদা করে দাগ দিয়ে রাখেন যেহেতু আমাদের সাথে রিলেটেড, এটা পরীক্ষায় আসতে পারে। মেনিস্কি অফ দ্য নি অ্যান্ড অ্যাক্রোমিওক্লেভিকুলার জয়েন্ট। মেনিস্কি মানে হচ্ছে আমাদের হাঁটুর মধ্যে যে চাকতির মতো থাকে, এটাকে বলা হয় মেনিস্কি বা মেনিসকাস। এটা আর্টিকুলার কার্টিলেজ, মানে চাকতির পিছনে যে কার্টিলেজ থাকে আর কি, ওইটা মেনিসকাসটা। আর্টিকুলার কার্টিলেজ অফ বোনস, যেরকম ম্যান্ডিবল, ক্ল্যাভিকল, আর হচ্ছে গ্লেনয়েড ল্যাব্রাম অ্যান্ড অ্যাসিটাবুলার ল্যাব্রাম, ওইটা আমাদের লাগবে না। মূলত টিএমজের যে আর্টিকুলার ডিস্ক, এটা হচ্ছে একটা ফাইব্রো কার্টিলেজ, এটা মাথায় রাখেন। আর হচ্ছে ইন্টারভার্টিব্রাল যে ডিস্ক আছে, সেটাও একটা ফাইব্রো কার্টিলেজ। আর ফাইব্রো কার্টিলেজ কখনোই ক্যালসিফিকেশন হয় না। এই ফিগারটা ভালো করে খেয়াল করেন, চাইলে আপনারা ছবি তুলে নেন বা স্ক্রিনশট দিয়ে নেন। এখানকার মধ্যে যেগুলো হচ্ছে আকাশি কালার, এগুলো হচ্ছে আমাদের হায়ালিন কার্টিলেজ। দেখেন, কোস্টাল কার্টিলেজ, তারপর হচ্ছে আমাদের এই যে ফিমারের যে হেড, তারপর হচ্ছে নেজাল সেপ্টাম, হিউমেরাসের হেড, এই সবগুলোতে হচ্ছে আমাদের হায়ালিন কার্টিলেজ থাকে। ইলাস্টিক কার্টিলেজ, সবুজ কালারগুলা, এই যে অডিটরি টিউব বা এক্সটার্নাল ইয়ার, এগুলা হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ। তারপর যে এপিগ্লটিস, ট্রাকিয়ার গুলা দেখেন হায়ালিন কার্টিলেজ। আবার ফাইব্রো কার্টিলেজ লালগুলা, এই যে মিডলাইন বরাবর, এই যে আমাদের হচ্ছে সিমফাইসিস পিউবিস, তারপর হচ্ছে এখানে টিএমজের এখানে দেখায় নাই যদিও, এগুলা সব হচ্ছে আমাদের ফাইব্রো কার্টিলেজ। ছবিটা মাথায় রাখেন, মনে রাখাটা ইজি হবে। আর্টিকুলার কার্টিলেজ, একটু আগে আমরা বলে আসছি হায়ালিন কার্টিলেজ থাকে হচ্ছে মূলত আমাদের এই আর্টিকুলার অংশগুলোতে। আর্টিকুলার কার্টিলেজ এক ধরনের স্পেশাল টাইপ অফ হায়ালিন কার্টিলেজ, ঠিক আছে? যেটা আমরা বলছিলাম, যখন কোনো একটা সারফেসে আর্টিকুলেট হয়, সেখানে কোনো ধরনের পেরিকন্ড্রিয়াম বা কভারিং থাকে না। সো এটা আপনাকে মাথায় রাখতে হবে। সেখানে থাকে হচ্ছে আমাদের সাইনোভিয়াল ফ্লুইড, আর এই সাইনোভিয়াল ফ্লুইডটাই মূলত এই কার্টিলেজের নিউট্রিশনটাকে এনশিওর করে, যেহেতু পেরিকন্ড্রিয়াম নাই ওইখানে। এগুলো হচ্ছে আমাদের আর্টিকুলার কার্টিলেজ। এই আর্টিকুলার সারফেস গুলোতে কোনো পেরিকন্ড্রিয়াম থাকে না, এখানে থাকে সাইনোভিয়াল ফ্লুইড, যেটা হচ্ছে তাকে পুষ্টি দেয়। সেকেন্ড আরেকটা সাপোর্টিং কানেকটিভ টিস্যু হচ্ছে আমাদের বোনস। বোনসের ক্ষেত্রে এর কম্পোজিশনটা একটু লিখে নেন আপনারা, পেজ নাম্বার 71-এ চলে আসেন। বোনসে বাই ওয়েট ওয়াটার থাকে হচ্ছে 25%, সলিড থাকে হচ্ছে 75%। আর এই 75%-এর মধ্যে কিছু থাকে অর্গানিক, কিছু থাকে ইনঅর্গানিক। অর্গানিক হচ্ছে 30% আর ইনঅর্গানিক হচ্ছে 45%। কম্পোজিশনটা আপনাদের এখানে দেওয়া না, একটু লিখে নেন কষ্ট করে।
আর বোনস মূলত বোন সেল এবং বোন ম্যাট্রিক্স এই দুইটা অংশ নিয়ে তৈরি। এবার যদি আমরা একটা হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ বোনস চিন্তা করি, এই বোনসটা যেটা, এটাকে বলা হয় হচ্ছে একটা হ্যাভার্সিয়ান সিস্টেম। ঠিক আছে, এটা যদি আমরা চিন্তা করি, একটা বোনসের ভিতরে হচ্ছে একটা সেন্ট্রাল একটা ক্যানেল থাকে, যেখান দিয়ে আমাদের মূলত নার্ভ, আর্টারি আর হচ্ছে ভেইন গুলো পাস করে। এরকম সাইমালটেনিয়াস পাশাপাশি আরো কিছু আছে। এই যে মাঝের যে মেইন অংশটা বা মাঝখানের যে মেইন ক্যানেলটা, এটাকে বলা হয় হচ্ছে হ্যাভার্সিয়ান ক্যানেল। সেন্ট্রাল ক্যানেলগুলা এগুলোকে বলা হয় হ্যাভার্সিয়ান ক্যানেল। দুইটা হ্যাভার্সিয়ান ক্যানেলকে যে কানেক্ট করছে তাকে বলা হয় ভকম্যানস ক্যানেল। ওকে, দুইটা হ্যাভার্সিয়ান ক্যানেলকে কানেক্ট করে হচ্ছে ভকম্যানস ক্যানেল। আর এই হ্যাভার্সিয়ান ক্যানেলকে এরকম কনসেন্ট্রিক রিং এর মতো, চারিদিকে রিং এর মতো হচ্ছে আস্তে আস্তে বোন ডিপোজিশন হয়। এই বোন ডিপোজিশন হইতে হইতে যে হচ্ছে এই লেয়ারগুলাকে বলা হয় ল্যামেলা। প্রতিটা ল্যামেলার মাঝে কিছু ফাঁকা জায়গা থাকে যেখানে সেলগুলা থেকে ডিপোজিশন করতে থাকে। তো সেলগুলো আস্তে আস্তে কাজ করতে করতে এক্সস্টেড হয়ে যায়, ম্যাচিউর হয়ে যায়, তখন অস্টিওব্লাস্ট সেলগুলাকে অস্টিওসাইটে কনভার্ট হয়ে যায়। সে তখন নিউট্রাল হয়ে ওই মাঝের যে ফাঁকা জায়গা এখানেই বসে থাকে। এই জায়গাগুলোকে বলা হয় হাউশিপস ল্যাকুনা, ল্যাকুনা বা হাউশিপস ল্যাকুনা। এই হচ্ছে একটা হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ বোন। তাহলে কি কি আছে? একটা সেন্ট্রাল ক্যানেল আছে যেটাকে আমরা বলি হচ্ছে হ্যাভার্সিয়ান ক্যানেল। দুইটা হ্যাভার্সিয়ান ক্যানেলকে কানেক্ট করে হচ্ছে আমাদের ভকম্যানস ক্যানেল। হ্যাভার্সিয়ান ক্যানেলের চারদিকে কনসেন্ট্রিক রিং এর মতো থাকে, এটাকে আমরা বলি ল্যামেলা। ল্যামেলার মাঝে যে স্পেস, এই স্পেসটাকে বলি হচ্ছে আমরা ল্যাকুনা। ল্যাকুনায় থাকে হচ্ছে আমাদের অস্টিওসাইট। ক্লিয়ার? সো এটা গেল আমাদের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার। আমাদের বোনের সেল আছে মূলত তিন ধরনের, অস্টিওব্লাস্ট আছে, অস্টিওসাইট আছে এবং অস্টিওক্লাস্ট আছে। অস্টিওসাইট আমরা মাত্রই বললাম একটা ম্যাচিউর সেল যে হচ্ছে ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। অস্টিওব্লাস্ট এটা একটা অ্যাক্টিভ সেল এবং এটা হচ্ছে আমাদের বোন ফর্মিং সেল। অস্টিওব্লাস্ট মূলত থাকে হচ্ছে, এটা যদি পেরিঅস্টিয়াম হয়, পেরিঅস্টিয়ামের নিচে বোনসের যে সারফেস এখানে থাকে অস্টিওব্লাস্ট। যখন কোনো স্টিমুলেশন আসে বা কিছু দরকার হয় এইখানে হচ্ছে ওরা বোন ফরমেশন করতে থাকে। অস্টিওক্লাস্ট ওরাও এই সারফেসেই থাকে, রিজর্পশন দরকার হলে এখানে করে। সো অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট দুইটাই থাকে হচ্ছে পেরিকন্ড্রিয়ামের নিচে বোন সারফেসে। আর অস্টিওসাইট থাকে কোথায়? হাউশিপস ল্যাকুনাতে। এই যে এটা ল্যামেলা, এটা ল্যামেলা, এর মাঝে যে ফাঁকা জায়গাগুলো এগুলোকে বলা হয় ল্যাকুনা। আর দুইটা ল্যাকুনার মাঝে যে কমিউনিকেশন, একে অন্যের সাথে যোগাযোগ রক্ষা করতেছে, এটাকে বলা হয় ক্যানালিকুলি। যেটা বললাম তিন ধরনের সেল আছে, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এবং অস্টিওসাইট। অস্টিওব্লাস্ট আমাদের মেজর বোন ফর্মিং সেল, থাকে হচ্ছে সারফেস অফ দা বোন টিস্যুতে। অস্টিওক্লাস্ট এরা হচ্ছে আমাদের রিজর্ভিং সেল, এরা থাকে হচ্ছে যে বোনের কিছু শ্যালো ডিপ্রেশন আছে যেটাকে হাউশিপস ল্যাকুনা বলে, এখানে হচ্ছে অস্টিওক্লাস্ট গুলো থাকে। আর অস্টিওসাইট থাকে হচ্ছে আমাদের যে নর্মাল ল্যাকুনা গুলো ওইগুলাতে। তাহলে কি বললাম আমরা? অস্টিওব্লাস্ট থাকে সেলস মানে বোনসের সারফেসে, অস্টিওক্লাস্ট থাকে হচ্ছে সারফেসের কিছু ডিপ্রেশন আছে যেগুলোকে বলা হয় হাউশিপস ল্যাকুনা। আর আমাদের হচ্ছে বোনসের ভেতরে, ল্যামেলার ভেতরে যে ল্যাকুনাগুলো আছে সেখানে থাকে অস্টিওসাইট। বোন ম্যাট্রিক্স যেটার মধ্যে সেলগুলো নিয়ে আমাদের মূলত বোনসগুলো তৈরি হয়। এই বোন ম্যাট্রিক্সে কিছু গ্লাইকোসামাইনোগ্লাইকেন্স থাকে, কিছু গ্রাউন্ড সাবস্টেন্স থাকে। এই গ্লাইকোসামাইনোগ্লাইকেন্সের মধ্যে আছে হচ্ছে কন্ড্রোইটিন 4 সালফেট,
কন্ড্রোটিন 6 সালফেট এবং ক্যারাটান সালফেট। ডিফারেন্ট পার্টস অফ এ ডেভেলপিং লং বোন। একটা লং বোন যদি আমরা চিন্তা করি, এটার হচ্ছে মূলত 3টা পার্ট। একটা হচ্ছে এপিফাইসিস, এই মাথার অংশটা। একটা হচ্ছে ডায়াফাইসিস, এই মাঝের যে বড় শ্যাফট এটা, আর এটাও এপিফাইসিস। আর এপিফাইসিস এবং ডায়াফাইসিসের মাঝের যে অংশটা, এটাকে বলা হয় মেটাফাইসিস। আর এই মেটাফাইসিস আর এপিফাইসিসের মাঝে একটা কার্টিলেজ থাকে, সেটাকে বলা হয় এপিফাইশিয়াল কার্টিলেজ। ওকে, সো এপিফাইসিস এবং ডায়াফাইসিসকে কানেক্টিং করে হচ্ছে মেটাফাইসিস, আর এই মেটাফাইসিস এবং এপিফাইসিসের মাঝে থাকে হচ্ছে এপিফাইশিয়াল কার্টিলেজ। এই হচ্ছে একটা গ্রোয়িং লং বোনসের পার্ট। এখন কথা হচ্ছে লং বোনস গুলো গ্রো করে কোন কোন পোর্শনে। সহজভাবে মনে রাখতে হইলে আপার এক্সট্রিমিটিতে আমি যদি হচ্ছে হাত ফোল্ড করি, আমার আপার এন্ড অফ দ্য হিউমেরাস এবং রিস্ট জয়েন্ট, এই দুইটা হচ্ছে আপার এক্সট্রিমিটির গ্রোয়িং পয়েন্ট। লোয়ার এক্সট্রিমিটিতে উল্টা, হাঁটু ভাঁজ করলে হাঁটুর যে জয়েন্ট দুইটা, লোয়ার এন্ড অফ দ্য ফিমার, আপার এন্ড অফ দ্য টিবিয়া এন্ড ফিবুলা, এগুলা হচ্ছে গ্রোয়িং এন্ড। কবিতার মাধ্যমে অনেকে মনে রাখে, টু দ্য এলবো আই গো, ফ্রম দ্য নি আই ফ্লি। আপার এক্সট্রিমিটিতে শোল্ডার এবং রিস্ট জয়েন্ট, লোয়ার এক্সট্রিমিটি হচ্ছে নি জয়েন্ট। এতটুকু মনে রাখলেও চলবে। এগুলো হচ্ছে গ্রোয়িং এন্ড। এই ছবিটা আপনাদের শিটেও দেওয়া আছে। অসিফিকেশন। একটা বোনস দুই ভাবে তৈরি হইতে পারে, একটা হচ্ছে ইন্ট্রামেমব্রেনাস আর একটা হচ্ছে এন্ড্রোকন্ড্রিয়াল। অর্থাৎ আগে একটা কার্টিলেজ হইছে, সেটা পরবর্তীতে অসিফাই হইতে পারে, অথবা দুইটা মেমব্রেন ছিল, এই মেমব্রেনের মাঝে বোন ফরমেশন হয়েছে বা মেমব্রেন গুলো অসিফাই হয়ে গেছে। ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন হয় মূলত হচ্ছে যেগুলো আমাদের ফ্ল্যাট বোন আছে, যেরকম স্কালের বোনগুলা, এদের হয় ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন। যেগুলো হচ্ছে লং বোনস আছে, যেরকম হাত পায়ের যে বোনস গুলা, পাশাপাশি হচ্ছে ম্যান্ডিবল, এগুলা সবই হয় হচ্ছে এন্ডোকন্ড্রিয়াল বা ইন্ট্রাকার্টিলেজিনাস অসিফিকেশন। এখন আমাদের বডির অসিফিকেশন দুই ভাবে হইতে পারে। আমাদের বিভিন্ন অসিফিকেশন সেন্টার আছে, একটা হচ্ছে প্রাইমারি অসিফিকেশন সেন্টার আর একটা হচ্ছে সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার। যে সমস্ত অসিফিকেশন সেন্টারগুলা বিফোর বার্থ, এট দ্য এন্ড অফ 4th মান্থ অফ ইন্ট্রাইউটেরাইন লাইফ, 4 মাস বয়সে মায়ের পেটে যখন এগুলা অ্যাপিয়ার করে, এগুলাকে বলা হয় প্রাইমারি অসিফিকেশন সেন্টার। আর যেগুলো হচ্ছে আফটার বার্থ অ্যাপিয়ার করে, সেগুলোকে বলা হয় সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার। ঠিক আছে, এই দুইটা নাম জানলেই চলবে। পেজ নাম্বার 77-এ দেখেন আছে অসিফিকেশন সেন্টার প্রেজেন্ট এট বার্থ, একটা বক্স আছে, নামগুলো মনে রাখেন। লোয়ার এন্ড অফ ফিমার, আপার এন্ড অফ টিবিয়া এবং কিউবয়েড, এই 3টা অসিফিকেশন সেন্টার হচ্ছে বিফোর বার্থ আমাদের থাকে। যেরকম দেখেন আমাদের যে প্রাইমারি অসিফিকেশন সেন্টার গুলো, এগুলো অ্যাপিয়ার করে বিফোর বার্থ এবং মোস্টলি ফর্মস দ্য ডায়াফাইসিস, অর্থাৎ শ্যাফটের মেইন অংশটা এরা তৈরি করে। আর সেকেন্ডারি গুলো হচ্ছে অ্যাপিয়ার করে আফটার বার্থ, তৈরি করে হচ্ছে এপিফাইসিস। এবার আসবো আমরা জয়েন্টে। জয়েন্ট পড়ার জন্য আপনাদের সেলিম রেজা অস্টিওলজি বইটা থাকলে ভালো, ওইটাতে একটা সামারি টেবিল আছে, ওইটা খুবই ইম্পর্টেন্ট। এখানেও দেওয়া আছে, বাট ওইটা হইলে যদি থাকে বেটার, না হলে সমস্যা নাই। জয়েন্টস আমাদের মূলত দুই ধরনের আছে, একটা হচ্ছে সাইনার্থ্রোসিস, একটা হচ্ছে ডায়ার্থ্রোসিস। সাইনার্থ্রোসিস আমরা সেটাকেই বলি যেখানে ভেরি লিটল অর নো মুভমেন্ট, সেটা হচ্ছে সাইনার্থ্রোসিস। আর ডায়ার্থ্রোসিস হচ্ছে যেখানে ফ্রি মুভমেন্ট হয়। সাইনার্থ্রোসিস বা যেখানে নো মুভমেন্ট বা ভেরি লিটল মুভমেন্ট, সেটাকে আবার মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের কার্টিলেজিনাস জয়েন্ট, আর একটা হচ্ছে ফাইব্রাস জয়েন্ট। ঠিক আছে, ফাইব্রাসকে আবার আমরা ভাগ করতে পারি যেরকম সুচার, সিন্ডেসমোসিস এবং গমফোসিস। সুচার তো সুচার আমরা জানি, স্কালের মধ্যে থাকে সুচার। সিন্ডেসমোসিস যেগুলো হচ্ছে ইনফিরিয়র টিবিওফিবুলার জয়েন্ট, টিবিয়া এবং ফিবুলার যে ইনফিরিয়র জয়েন্টটা,
সেটাকে বলা হয় সিন্ডেসমোসিস। গমফোসিস আমাদের জন্য ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে টুথ অ্যান্ড সকেটের মধ্যে যেটা, এটা হচ্ছে গমফোসিস। এরা হচ্ছে ফাইব্রাস জয়েন্ট, এরা সাইনার্থ্রোসিস। আলাদা করে মনে রাখবেন, টুথ অ্যান্ড সকেটের মধ্যে গমফোসিস, এটা এক ধরনের ফাইব্রাস জয়েন্ট এবং এটা এক ধরনের সাইনার্থ্রোসিস। আরেকটা আছে কার্টিলেজিনাস জয়েন্ট। সাইনার্থ্রোসিসের মধ্যে কার্টিলেজিনাস আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস, একটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস। কোথায় কোথায় থাকে উদাহরণ আকারে দেওয়া আছে বক্সটাতে, বক্সটা আপনারা দাগ দেন সিঙ্গেল স্টার, আর যে নামগুলা বললাম এই নামগুলাকে দাগ দিবেন। এছাড়া আরেক ধরনের ক্লাসিফিকেশন হচ্ছে ডায়ারথ্রোসিস, বা যেটাকে বলা হয় সাইনোভিয়াল জয়েন্ট, যেখানে ফ্রি মুভমেন্ট হয়। কি কি আছে নামগুলো একদম মনে রাখবেন, প্লেন টাইপ, হিঞ্জ, পিভট, কন্ডাইলয়েড, এলিপসয়েড, স্যাডেল এবং বল এন্ড সকেট। 7টা নাম আছে সাইনোভিয়াল জয়েন্টের, একদম মুখস্থ রাখবেন। ক্যারেক্টারিস্টিক্স অফ এ সাইনোভিয়াল জয়েন্ট, এটা শুধুমাত্র রিডিং পড়লেই চলবে। একটা সাইনোভিয়াল জয়েন্টে মূলত একটা আর্টিকুলার কার্টিলেজ থাকে, আর্টিকুলার ক্যাপসুল বা জয়েন্ট ক্যাপসুল থাকে, একটা সাইনোভিয়াল মেমব্রেন থাকে, জয়েন্ট ক্যাভিটি থাকে এবং তার মধ্যে থাকে সাইনোভিয়াল ফ্লুইড। এই ফ্লুইডটাই মূলত হচ্ছে এই কার্টিলেজ এবং বোনসের পুষ্টিটা সাপ্লাই করে। এই ফিগারটা দেখেন, এখানে একটা সাইনোভিয়াল ফ্লুইড আছে, আর্টিকুলার কার্টিলেজ আছে, একটা মেমব্রেন আছে, আর সারাউন্ডিং হচ্ছে ফাসা, লিগামেন্ট আছে। এবার আসবো আমরা মাসল টিস্যুতে। মাসল টিস্যু আমরা মূলত 3 ভাগে ভাগ করতে পারি, স্কেলেটাল মাসল, কার্ডিয়াক মাসল এবং স্মুথ মাসল। আমরা যদি একটা মাসলের টোটাল ফাইবারটা চিন্তা করি, একদম শুরু থেকে একটা মাসল, তাকে আমরা আরেকটু ছোট ভাগে ভাগ করলে আমরা পাবো ফ্যাসিকল, তারপর আরেকটু ভাগ করলে আমরা পাবো হচ্ছে মাসল ফাইবার সেল, এরপরে আরেকটু ছোট গেলে আমরা পাবো হচ্ছে মায়োফিব্রিল, এবং সেটাকেও যদি আমরা ভাগ করি তাহলে পাবো আমরা মায়োফিলামেন্টস। আমাদের মূলত 2 রকমের মায়োফিলামেন্টস আছে, অ্যাক্টিন এবং মায়োসিন। পেজ নাম্বার 91-এ আসেন। এখানে দেখেন স্কেলেটাল মাসল, কার্ডিয়াক মাসল এবং স্মুথ মাসল, এদের মধ্যে একটা পার্থক্য দেওয়া আছে, এটাকে আর লিখে রাখেন, এটা জাস্ট একবার রিডিং করবেন আপনারা। পেজ নাম্বার 92-তে আসেন, হিস্টোলজি অফ স্কেলেটাল মাসল। প্রথমে মাসল, তারপর হচ্ছে ফ্যাসিকল, মাসল ফাইবার, মায়োফিব্রিল এবং মায়োফিলামেন্ট। মায়োফিলামেন্ট 2 ধরনের আছে আমাদের, অ্যাক্টিন এবং মায়োসিন। অ্যাক্টিন হচ্ছে আমাদের থিন ফিলামেন্ট আর মায়োসিন হচ্ছে আমাদের থিক ফিলামেন্ট। এখন একটা মাসল সেলে এগুলো কিভাবে থাকে, যদি আপনারা 2D চিন্তা করেন তাহলে 2টা অ্যাক্টিনের মাঝে একটা করে মায়োসিন ঢুকে থাকে, কিন্তু এগুলো থাকে 3D আকারে। সো একটা মাসল সেলে 6টা অ্যাক্টিনের মাঝখানে একটা করে মায়োসিন ঢুকে থাকে, তেমনি পাশাপাশি সবগুলো 3D আকারে সাজানো থাকে। এদের মাঝে টোটাল যে জিগজ্যাগ লাইনটা দেখতেছেন, অ্যাক্টিং ফিলামেন্টগুলো যেখানে একে অন্যের সাথে কানেক্টেড হয়, যে জিগজ্যাগ লাইন তৈরি করে, এটাকে আমরা বলি জেড লাইন। একটা জেড লাইন থেকে আরেকটা জেড লাইনের যে দূরত্ব, এটাকে বলা হয় সার্কোমিয়ার, বা একটা মাসলের লেংথ। এই সার্কোমিয়ার হচ্ছে একটা জেড লাইন থেকে আরেকটা জেড লাইন। এই জেড লাইনগুলো তৈরি হয় মূলত একটা অ্যাক্টিন ফিলামেন্ট দিয়ে, এখানে অন্য কোনো মায়োসিন ফিলামেন্ট থাকে না। একটা মাসলের হিস্টোলজিক্যাল স্ট্রাকচারে আমরা কিছু জিনিসপত্র পাই, যদি আমরা মাইক্রোস্কোপে দেখি, এর মধ্যে কিছু ব্যান্ড পাই, একটা হচ্ছে এ ব্যান্ড আর একটা হচ্ছে আই ব্যান্ড। এ ফর হচ্ছে অ্যানাইসোট্রপিক বা ডার্কার, আই হচ্ছে আইসোট্রপিক বা লাইটার। ঠিক আছে, এ ব্যান্ডের মধ্যে এটা হচ্ছে একটা এ ব্যান্ড, এটা হচ্ছে একটা এ ব্যান্ড। এখানে অ্যাক্টিন থাকে, মায়োসিন থাকে এই অংশটায়, এজন্য এ এম লেখা। মাঝে শুধু মায়োসিন থাকে, এজন্য এম লেখা। সাইডে আবার অ্যাক্টিন, মায়োসিন। সো আমরা যদি একটা মাসলকে সেকশন করি তাহলে আমরা এ ব্যান্ডের অংশটা এটা পাবো, অ্যাক্টিন মায়োসিন, মাঝে মায়োসিন, আবার অ্যাক্টিন মায়োসিন। আরেকটা ব্যান্ড আমরা পাই একটা রেখার মতো, এটা হচ্ছে আই ব্যান্ড, যেটা হচ্ছে আইসোট্রপিক বা লাইটার। এখানে শুধুমাত্র আমরা পাই হচ্ছে এই অ্যাক্টিন ফিলামেন্টগুলোকে। এই হচ্ছে 2টা ব্যান্ড,
যেগুলো আমরা মাইক্রোস্কোপে দেখি, কোনোটা ডার্ক দেখি, কোনোটা লাইট দেখি। এটা লাইট দেখি, সেখানে শুধুমাত্র অ্যাক্টিন যেহেতু থিন ফিলামেন্ট, লাইট পাস করতেছে ইজিলি, এজন্য আমরা এটাকে লাইটার দেখি। আর যেহেতু অ্যাক্টিন মায়োসিন মিলে হচ্ছে এ ব্যান্ড, এজন্য আমরা এটাকে একটু ডার্কার দেখি, এজন্য এটার নাম হচ্ছে অ্যানাইসোট্রপিক ব্যান্ড বা এ ব্যান্ড। লাইন দুই রকমের লাইন আছে আমাদের, একটা হচ্ছে জেড লাইন, যেখানে সবগুলো অ্যাক্টিন ফিলামেন্ট পাশাপাশি অ্যাক্টিন ফিলামেন্টগুলো এসে মিলিত হয়, এটা হচ্ছে আমাদের জেড লাইন। আর একটা হচ্ছে এম লাইন, যেখানে শুধু মায়োসিন থাকে এবং এই মায়োসিনের সাথে ল্যাটারালি অন্য মায়োসিনগুলো এখানে এসে কানেক্ট হয়, এটা হচ্ছে এম লাইন। সো জেড লাইনে অ্যাক্টিন কানেকশন হয়, এম লাইনে মায়োসিনের কানেকশন হয়। ওকে, এছাড়া একটা জোন আছে, এই মাঝের যে ফাঁকা জোনটা, এটাকে বলা হয় এইচ জোন। এইচ জোনেও শুধুমাত্র মায়োসিন ফিলামেন্ট থাকে। এতটুকু ক্লিয়ার? আমরা একটা যদি মাইক্রোস্কোপের নিচে মাসল সেলকে ডিসেকশন করি, আমরা কিছু ব্যান্ড পাবো, কিছু লাইটার এবং ডার্কার ব্যান্ড পাবো। লাইটার ব্যান্ডে শুধুমাত্র অ্যাক্টিন থাকবে, ডার্কার ব্যান্ডে অ্যাক্টিন মায়োসিন দুইটাই থাকবে। লাইটার ব্যান্ডটাকে বলা হয় আই ব্যান্ড, ডার্কার ব্যান্ডটাকে বলা হয় এ ব্যান্ড। লাইটার ব্যান্ড, পাশাপাশি দুইটা লাইটার ব্যান্ড, যেটাকে আমরা জেড লাইন বলতেছি, আই ব্যান্ড বলতেছি, এই দুইটার মাঝের যে দূরত্ব, এটাই হচ্ছে একটা সার্কোমিয়ার। এখান থেকে জাস্ট এতটুকু জানলেই হবে। এটার কথা বলছিলাম, ডিফারেন্সেস বিটুইন মাসলস, এটা একটা রিডিং দিয়ে রাখবেন জাস্ট। অ্যাকশনস অফ মাসল আমাদের এত বেশি আসে না, এটা এমবিবিএস এর টপিক মেইনলি, সো এটা আমরা স্কিপ করলেও পারবো, সমস্যা নাই। চলে আসবো আমরা নার্ভাস টিস্যুতে। পেজ নাম্বার 85-এ আসেন। নার্ভাস টিস্যুকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আমাদের আছে হচ্ছে সেরেব্রাম, সেরেবেলাম এবং স্পাইনাল কর্ড। এছাড়া পেরিফেরাল আছে হচ্ছে আমাদের কিছু ক্রেনিয়াল নার্ভ আছে, স্পাইনাল নার্ভ আছে এবং গ্যাংলিয়া আছে। একটা নার্ভাস সিস্টেম যদি আমরা চিন্তা করি, সেখানে কিছু নার্ভ থাকে বা নিউরন থাকে এবং কিছু গ্লায়াল সেল বা সাপোর্টিং সেল থাকে। এর মধ্যে যেটা নিউরনের যে এটা একটা সেল বডি থাকে, কিছু এক্সন থাকে, কিছু ডেনড্রাইট থাকে। নর্মালি একটা সিঙ্গেল এক্সন থাকবে, আদার্স গুলোকে আমরা ডেনড্রাইট বলি। এটা যদি একটা নিউরন চিন্তা করি, এটা তার সেল বডি, এগুলো তার ডেনড্রাইট, এটা তার এক্সন। ডিফারেন্স বিটুইন এক্সন অ্যান্ড ডেনড্রাইট, পেজ নাম্বার 85, এটা আর দিয়ে রাখেন, একবার রিডিং পড়বেন। আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে গ্লায়াল সেলগুলো। গ্লায়াল সেলগুলো ইম্পর্টেন্ট। চলে আসেন পেজ নাম্বার 86-এ। 4 ধরনের গ্লায়াল সেল আছে আমাদের, অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়াল সেল এবং এপেন্ডাইমাল সেল। সবগুলোর ফাংশন আমাদেরকে পড়তে হবে। ওকে, ফাংশন এবং কোথা থেকে অরিজিন হয়। পেজ নাম্বার 87-এ দেখেন একটা বক্স দেওয়া আছে, অরিজিন, লোকেশন এবং মেইন ফাংশন। এই বক্সটাকে ট্রিপল স্টার দেন, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আলাদা করে যদি ফাংশন পড়তে যাই, অ্যাস্ট্রোসাইট তৈরি হয় নিউরাল টিউব থেকে, স্টার শেপ। এটা 4 ধরনের যে গ্লায়াল সেল আছে তার মধ্যে সবচেয়ে বড়, এবং অ্যাস্ট্রোসাইটের মেইন ফাংশন যদি আমরা বলি, সেটা হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার ফর্ম করে। এছাড়া রিপেয়ার করে, স্ট্রাকচারাল সাপোর্ট দেয়, মেটাবলিক এক্সচেঞ্জ করে, বাট অ্যাস্ট্রোসাইটের মেইন ফাংশন হচ্ছে আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ার ফর্মেশন, এটা মনে রাখবেন। অলিগোডেন্ড্রোসাইট মূলত হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মায়েলিনেশন করে। এরা মেইনলি আমাদের সিএনএস এর মায়েলিনেশন বা আবরণ তৈরি করে। মায়েলিনেশন অন্যভাবেও আসতে পারে, যেরকম হচ্ছে ইলেকট্রিক ইনসুলেশন। সো মায়েলিনেশন যে কথা, ইলেকট্রিক ইনসুলেশন একই কথা। মাইক্রোগ্লিয়াল সেল, এরা এক ধরনের মনোসাইট, যারা হচ্ছে বোন ম্যারো থেকে আসে, আমরা একটু আগে পড়ে আসছি ওয়ান্ডারিং সেলে। এই মনোসাইট গুলো যখন ব্রেনে চলে আসে তখন আমরা একে বলি মাইক্রোগ্লিয়াল সেল। এর মেইন কাজ হচ্ছে ডিফেন্স করা বা ফ্যাগোসাইটিক সেল হিসেবে কাজ করা। এপেন্ডাইমাল সেল, এটা এক ধরনের স্পেশাল সেল। এর মেইন কাজ হচ্ছে সিএসএফ সিক্রেশন এবং তার মুভমেন্টটাকে ফ্যাসিলিটেট করা।
সো সিএসএফ সিক্রেট করে হচ্ছে আমাদের এপেন্ডাইমাল সেল। থাকে কোথায়? থাকে হচ্ছে করয়েড প্লেক্সাসে। যেহেতু অলিগোডেন্ড্রোসাইটের সময় বললাম আমরা মায়েলিনেশন বা ইলেকট্রিক ইনসুলেশন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ইনসুলেশন করে হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট, পেরিফেরাল নার্ভাস সিস্টেমে করে হচ্ছে আমাদের সোয়ান সেল। পেজ নাম্বার 89 এ আসেন। মায়েলিন শীথ ফরমেশনটা ট্রিপল স্টার দেন। সিএনএস এ করবে অলিগোডেন্ড্রোসাইট, পিএনএস এ করবে সোয়ান সেল। পরীক্ষায় যতবার দেওয়া হয় যে হচ্ছে স্পাইনাল কর্ডের মায়েলিনেশন কে করে, আপনাদের মধ্যে 80% অলিগোডেন্ড্রোসাইট দাগায় দিয়ে সোয়ান সেল দাগায় দিয়ে আসেন। সবসময় মাথায় রাখবেন ব্রেইন এবং স্পাইনাল কর্ড দুইটাই সিএনএস এর অংশ, নট পিএনএস। অলিগোডেন্ড্রোসাইট সিএনএস কে মায়েলিনেশন করে, সো অলিগোডেন্ড্রোসাইট ব্রেইন এবং স্পাইনাল কর্ড দুইটারই মায়েলিনেশন করবে। পিএনএস বা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মায়েলিনেশন করে হচ্ছে সোয়ান সেল। সো স্পাইনাল কর্ড যদি চাওয়া হয় অবশ্যই অলিগোডেন্ড্রোসাইট, নট সোয়ান সেল। পেজ নাম্বার 89 এ দেখেন একটা বক্স আছে, ডিফারেন্স বিটুইন দ্য সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এত বড় বক্স আমাদের লাগবে না, শুধু প্রথম পয়েন্টটা যেখানে সিম্প্যাথেটিক হচ্ছে থোরাকোলাম্বার আউটফ্লো, প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে ক্র্যানিওস্যাক্রাল আউটফ্লো, এটাকে দাগ দেন। আর 14 নাম্বার পয়েন্টটা দাগ দেন, সিম্প্যাথেটিকের নিউরোট্রান্সমিটার হচ্ছে নরঅ্যাড্রেনালিন, যেখানে প্যারাসিম্প্যাথেটিকের হচ্ছে অ্যাসিটাইলকোলিন। তবে এক্সেপশন আছে, সিম্প্যাথেটিকের যে সোয়েট গ্ল্যান্ড এদের কিন্তু অ্যাসিটাইলকোলিন, নামটা মনে রাখেন, যদিও ফিজিওলজির বিষয় তারপরেও দেখে রাখেন। এতটুকু ছিল হচ্ছে আমাদের জেনারেল হিস্টোলজির অংশ। এবার আমরা সিস্টেমিকে চলে আসব। সিস্টেমিকে খুব বেশি পড়াশোনা নাই, কিছু বাছা বাছা টপিক আছে এবং সেখান থেকে খুব লিমিটেড প্রশ্ন আসে, তো আমরা সেগুলো একটু বলে দিব, কষ্ট করে আপনারা দাগিয়ে নেবেন, এতটুকু পড়লেই হবে। চলে আসি কার্ডিওভাস্কুলার সিস্টেমে। কার্ডিওভাস্কুলার সিস্টেমে হার্ট থাকে, আর্টারি থাকে, ক্যাপিলারি থাকে এবং ভেইন থাকে। আপনাদের দেখেন বিশাল বড় একটা বক্স আছে পেজ নাম্বার 97 এ। এই বক্সে আপনারা টুকটাক কিছু কথা লিখে নেবেন, যেরকম ইলাস্টিক আর্টারির নিচে লিখবেন হচ্ছে লার্জ আর্টারি, অর্থাৎ ইলাস্টিক আর্টারিগুলোকে আমরা লার্জ আর্টারি বলি, মাসকুলার আর্টারিকে বলি হচ্ছে মিডিয়াম আর্টারি, আর স্মল তো স্মলই লিখছি আমরা। এরপর দেখেন আর্টারিওল, আর্টারিওলের আরেক নাম হচ্ছে রেজিস্ট্যান্স ভেসেল। আর্টারিওলের আরেক নাম হচ্ছে রেজিস্ট্যান্স ভেসেল, লিখছেন। আর ভেইন যেগুলো আছে, স্মল ভেইন, মিডিয়াম ভেইন, লার্জ ভেইন, সব মিলিয়ে একসাথে আপনারা লিখবেন হচ্ছে ক্যাপাসিটেন্স ভেসেল। তাহলে কি হইল? আর্টারিয়াল হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স ভেসেল, যতগুলো ভেইন আছে স্মল ভেইন, মিডিয়াম ভেইন, লার্জ ভেইন, তিনটাকে মিলে আমরা একত্রে বলি ক্যাপাসিটেন্স ভেসেল, লিখছি আমরা। পাশে সাইডের পেজে দেখেন ক্লাস নোট লেখার একটা জায়গা আছে, ছোট জায়গা, এখানে আরেকটা কথা লিখেন, এটা হচ্ছে হেডিং দেন মাইক্রো সার্কুলেশন। মাইক্রো সার্কুলেশন লিখছি, নিচে লেখেন চারটা নাম হবে আর্টারিওল, মেটা আর্টারিওল, ক্যাপিলারিস, পোস্ট ক্যাপিলারি ভেনিউল। কি কি বললাম? আর্টারিওল, মেটা আর্টারিওল, ক্যাপিলারিস অ্যান্ড পোস্ট ক্যাপিলারি ভেনিউল। এই চারটা জিনিস মিলে তৈরি হয় আমাদের মাইক্রোভাস্কুলেচার। সো মাইক্রোভাস্কুলেচার বললে চারটা জিনিসকেই বুঝবো আমরা। তার মধ্যে পোস্ট ক্যাপিলারি ভেনিউলের সাইডে টান দিয়ে লেখেন মোস্ট পারমিয়েবল পোর্শন, অর্থাৎ মাইক্রোভাস্কুলারের সবচাইতে পারমিয়েবল পোর্শন হচ্ছে পোস্ট ক্যাপিলারি ভেনিউল। ক্লিয়ার? পরে পেজে চলে আসি। এই যে এই কথাটা,
আর্টারিওল, মেটা আর্টারিওল, ক্যাপিলারিস এন্ড ভেনিউলস বা পোস্ট ক্যাপিলারি ভেনিউলস। এটা হচ্ছে মাইক্রোভাস্কুলেচার। পোস্ট ক্যাপিলারি ভেনিউলের সাইডে টান দিয়ে লেখেন মোস্ট পারমিয়েবল পোর্শন। আর ক্যাপিলারিস হচ্ছে আমাদের এক্সচেঞ্জ ভেসেল। হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ লার্জ আর্টারি অ্যান্ড লার্জ ভেইন। আমরা জানি আর্টারি এবং ভেইনে তিনটা লেয়ার থাকে, টিউনিকা ইন্টিমা, টিউনিকা মিডিয়া এবং টিউনিকা অ্যাডভেন্টেশিয়া। বাইরের যে লেয়ার সেটা অ্যাডভেন্টেশিয়া, মাঝেরটা মিডিয়া, একদম ভিতরেরটা হচ্ছে টিউনিকা ইন্টিমা। লার্জ আর্টারির ক্ষেত্রে এই তিনটা লেয়ারের মধ্যে টিউনিকা মিডিয়া হচ্ছে সবচাইতে থিক বা মোটা, থিকেস্ট হচ্ছে টিউনিকা মিডিয়া, ঠিক আছে। আর টিউনিকা অ্যাডভেন্টেশিয়া হচ্ছে সবচাইতে স্ট্রং, যদিও সবচেয়ে মোটা না কিন্তু সবচেয়ে স্ট্রং হচ্ছে টিউনিকা অ্যাডভেন্টেশিয়া। এটা লার্জ আর্টারির ক্ষেত্রে। লার্জ ভেইনের ক্ষেত্রে আবার, এটা ছবি দেখেন আর্টারির, এটা ইন্টিমা, এটা মিডিয়া, এটা অ্যাডভেন্টেশিয়া, সবচেয়ে মোটা হচ্ছে মিডিয়াটা। লার্জ ভেইনের ক্ষেত্রে আবার সবচাইতে থিক বা সবচাইতে স্ট্রং যাই বলেন, দুইটাই হচ্ছে টিউনিকা অ্যাডভেন্টেশিয়া। সো লার্জ ভেইনের ক্ষেত্রে টিউনিকা মিডিয়া সবচেয়ে বেশি থিক বা মোটা বা পুরু, লার্জ ভেইনের ক্ষেত্রে টিউনিকা অ্যাডভেন্টেশিয়া সবচেয়ে থিক বা সবচেয়ে পুরু। এতটুকু মাথায় রাখলেই হবে। এবার চলে আসবে একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ক্যাপিলারি। ক্যাপিলারিকে আমরা বলেছি এক্সচেঞ্জ ভেসেল। ক্যাপিলারিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কন্টিনিউয়াস ক্যাপিলারি, একটা হচ্ছে ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি, আর একটা হচ্ছে সাইনোসয়েডাল ক্যাপিলারি। যে ক্যাপিলারিতে তার যে বেসমেন্ট মেমব্রেনটা এটা একদম কন্টিনিউয়াস, কোনো ধরনের কোনো ছিদ্র বা কোনো ডিসকন্টিনিউয়েশন নাই, সেটাকে আমরা বলি হচ্ছে কন্টিনিউয়াস অর টাইট অর সোমাটিক ক্যাপিলারি, ঠিক আছে। এই কন্টিনিউয়াস ক্যাপিলারিগুলো সবচেয়ে বেশি থাকে হচ্ছে আমাদের বিভিন্ন মাসল টিস্যু, কানেকটিভ টিস্যু, এক্সোক্রাইন গ্ল্যান্ড, নার্ভাস টিস্যু, এগুলাতে। এদের একটা বেসমেন্ট মেমব্রেন থাকে যেটা কন্টিনিউয়াস, তার নিচে হচ্ছে লেয়ার থাকে সেলের। উদাহরণগুলো হচ্ছে মনে রাখবেন, যেরকম হচ্ছে মাসল টিস্যু, কানেকটিভ টিস্যু, এক্সোক্রাইন গ্ল্যান্ড এবং নার্ভাস টিস্যু, এখানে থাকে হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ক্যাপিলারি। এরপরে আসবো আমরা ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি। এদের যে বেসমেন্ট মেমব্রেনটা তার মধ্যে কিছু ছোট ছোট পোর আছে এন্ডোথেলিয়াল সেলের মধ্যে, এবং মেমব্রেনের মধ্যে কিছু ছোট ছোট পোর আছে যেটা দিয়ে বিভিন্ন কিছু ট্রান্সফার বা এক্সচেঞ্জ হইতে পারে। ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি কোথায় কোথায় থাকে, শর্ট ফর্ম মনে রাখবো আমরা বাইক দিয়ে, ব্রেইন, ইন্টেস্টাইন, কিডনি এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ব্রেইনের পাশে ব্র্যাকেট দিয়ে লেখেন করয়েড প্লেক্সাস, যেটা আমরা একটু আগে দেখে আসছি। করয়েড প্লেক্সাস থেকে আমাদের কি আসে, সিএসএফ আসে, এপেন্ডাইমাল সেল থাকে এখানে, রাইট। সো ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি বা ভিসেরাল ক্যাপিলারি যেটা থাকে আছে আমাদের চারটা জায়গায়, ব্রেইন, ইন্টেস্টাইন, কিডনি এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এক্সোক্রাইনে থাকে হচ্ছে কন্টিনিউয়াস ক্যাপিলারি, এন্ডোক্রাইনে থাকে হচ্ছে ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি। ফেনেস্ট্রেটেড ক্যাপিলারির চারদিকে একটা ডায়াফ্রাম বা হচ্ছে একটা আবরণী থাকে বা একটা বেসমেন্ট মেমব্রেন থাকে। তবে একটা স্ট্রাকচার আছে যেখানে ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি আছে কিন্তু কোনো ডায়াফ্রাম নাই, ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি উইদাউট ডায়াফ্রাম। লিখে রাখেন এটা, ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি উইদাউট ডায়াফ্রাম পাওয়া যায় হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারিতে। ফেনেস্ট্রেটেড